ভয়ের জগতে আপনাকে স্বাগতম। আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা বন্ধুরা, ভয়.com ইউটিউব চ্যানেলের নতুন আরও একটি এপিসোডে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। মূল ঘটনায় যাওয়ার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ। আপনারা যারা নিয়মিত আমাদের শোনেন কিন্তু এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন। চলুন আর বেশি কথা না বাড়িয়ে সরাসরি আজকের ঘটনায় চলে যাই। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। যিনি ঘটনাটি পাঠিয়েছেন তার ভাষায় ঠিক যেভাবে লেখা আছে আমি সেভাবেই আপনাদের পড়ে শোনাচ্ছি। পুরনো দিনের গ্রাম বাংলার রাতের একটা আলাদা রূপ ছিল। তখন গ্রামে কারেন্ট ছিল না। সন্ধ্যা হলেই পুরো গ্রাম যেন এক গভীর ঘুমে তলিয়ে যেত। শুধু ঝিঝি পোকা আর মাঝে মাঝে শেয়ালের ডাক ছাড়া আর কোনো শব্দ থাকত না। আর বর্ষাকাল হলে তো কথাই নেই। টিনের চালে বৃষ্টির একটানা শব্দ আর ব্যাঙের ডাক পরিবেশটাকে আরও গুমোট করে তুলত। আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা বন্ধুরা, আমি সাইদ শেখ, লিখছি খুলনা থেকে। আজ আমি আপনাদের যে ঘটনাটি শোনাব তা ঘটেছিল ১৯৮৯ সালে খুলনার রূপসা নদীর কাছাকাছি একটা প্রত্যন্ত গ্রাম কদমতলিতে। ঘটনাটি আমি আমার দাদাবাড়ি বেড়াতে গিয়ে দাদার কাছ থেকে শুনেছিলাম। ঘটনাটি যার জীবনে ঘটেছিল তার নাম রতন সাহেব। তিনি ছিলেন সেই গ্রামের একমাত্র পল্লী চিকিৎসক বা গ্রামের মানুষের ভাষায় ডাক্তার সাহেব। গ্রামের যে কোনো মানুষের বিপদ আপদে রাত বিরাতে ছুটে যাওয়াই ছিল তার কাজ। ঘটনাটি দাদা আমাকে যেভাবে বলেছিল আমি ঠিক সেভাবেই লিখছি। সেদিন ছিল শ্রাবণ মাসের এক ভয়ঙ্কর দুর্যোগের রাত। সকাল থেকেই একটানা বৃষ্টি, সাথে দমকা হাওয়া। নদীর পানি ফুলে ফেপে উঠেছে। রতন সাহেব রাত ৭টার দিকে হারিকেন নিভিয়ে ঘুমিয়ে পড়েছেন। রাত তখন আনুমানিক ১:৩০ কি ২টো। হঠাৎ রতন সাহেবের টিনের দরজায় ঠক ঠক শব্দে কে যেন কড়া নাড়ে। বৃষ্টির শব্দের মধ্যেও শব্দটা খুব স্পষ্ট। রতন সাহেবের ঘুম ভেঙে গেল। তিনি কান পাতলেন। বাইরে থেকে একটা পরিচিত গলা শোনা গেল। ডাক্তার সাহেব, ও ডাক্তার সাহেব, ঘরে আছেননি? রতন সাহেব গলাটা চিনতে পারলেন। এটা কদ্দুস মিয়ার গলা। কদ্দুস নদীর ওই পারের জেলে পাড়ায় থাকে। রতন সাহেব বিছানা থেকে উঠে হারিকেনটা জ্বালালেন। দরজা খুলে দেখলেন কদ্দুস মিয়া দাঁড়িয়ে আছে। তার মাথায় একটা পুরনো তালপাতার মাথাল, গায়ে একটা কালো চাদর। শীতে আর বৃষ্টিতে লোকটা থরথর করে কাঁপছে। রতন সাহেব জিজ্ঞেস করলেন, কি ব্যাপার কদ্দুস, এত রাইতে এই দুর্যোগের মধ্যে? কদ্দুস মাথা নিচু করে কাঁপা কাঁপা গলায় বলল, ডাক্তার সাহেব, আমার বউটার বড় বিপদ। প্রসব বেদনা উঠছে, কিন্তু বাচ্চা খালাস হইতেছে না, রক্ত ভাঙতেছে। আপনি এখনই একটু আমার লগে চলেন, নাইলে আমার বউডারে বাঁচান যাইব না। ডাক্তার মানুষ রতন সাহেব আর দ্বিতীয়বার ভাবলেন না। তিনি তার চামড়ার মেডিকেল ব্যাগটা নিলেন, একটা ছাতা আর পুরনো একটা ৩ ব্যাটারির টর্চ লাইট হাতে নিয়ে কদ্দুসের সাথে বেরিয়ে পড়লেন। চারদিকে ঘুটঘুটে অন্ধকার, পায়ের নিচে প্যাচ প্যাচে কাদা। কদ্দুস হাঁটছে সামনে, রফিক সাহেব তার ঠিক ২ হাত পেছনে। কদমতলি গ্রাম থেকে নদীর ঘাটে যেতে হলে মাঝখানে একটা বিশাল বড় শ্মশান ঘাট পার হতে হয়। শ্মশানের পাশেই ১০০ বছরের পুরনো একটা বটগাছ। ওই জায়গাটা দিনের বেলাতেই কেমন যেন ছমছম করে। তারা যখন শ্মশানের কাছাকাছি পৌঁছল তখন বৃষ্টির তেজ আরও বেড়ে গেছে। হঠাৎ রতন সাহেবের বুকের ভেতর একটা খটকা লাগল। তিনি খেয়াল করলেন এত কাদা, এত পানি রাস্তায়, রতন সাহেবের নিজের পায়ে ছপছপ শব্দ হচ্ছে, কিন্তু সামনের কদ্দুসের হাঁটার কোনো শব্দ নেই। লোকটা একদম নিঃশব্দে হাঁটছে। আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো, রতন সাহেবের ছাতার ওপর বৃষ্টির ফোঁটা পড়ার শব্দ হলেও কদ্দুসের তালপাতার মাথালের ওপর বৃষ্টির ফোঁটা পড়ার কোনো টপ টপ শব্দ শোনা যাচ্ছে না, যেন বৃষ্টি তাকে স্পর্শই করছে না। রতন সাহেবের শিরধারা বেয়ে একটা ঠান্ডা স্রোত নেমে গেল। তিনি টর্চের আলোটা কদ্দুসের পায়ের দিকে ফেললেন। টর্চের হলদেটে আলোয় রতন সাহেব যা দেখলেন তাতে তার রক্ত বরফ হয়ে গেল।
কদ্দুসের পা মাটিতে নেই। সে মাটি থেকে অন্তত 1 বিঘত ওপরে শূন্যে ভাসতে ভাসতে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তার পায়ের গোড়ালিগুলো পেছনের দিকে ঘোরানো। রতন সাহেবের পা দুটো যেন কাদায় জমে গেল। তিনি আর 1 কদমও এগোতে পারলেন না। গলা দিয়ে কোনো শব্দ বের হলো না। ঠিক সেই মুহূর্তে সামনে থাকা কদ্দুস থেমে গেল। জায়গাটা ঠিক সেই পুরনো বটগাছের নিচে। কদ্দুস ধীরে ধীরে তার ঘাড়টা ঘোরালো, কিন্তু তার শরীরটা সামনের দিকেই ফেরানো। পুরো ঘাড়টা মটমট শব্দ করে পেছনে ঘুরে গেল। তালপাতার মাথালটা কদ্দুসের মাথা থেকে খসে পড়ল। রতন সাহেব দেখলেন সেটা কদ্দুস নয়। লোকটার মুখটা ফুলে ঢোল হয়ে আছে, চামড়াগুলো ফ্যাকাশে নীলচে। চোখ বলে কিছু নেই, শুধু দুটো গভীর অন্ধকার গর্ত। মনে হলো সেই গর্ত বেয়ে যেন ঘোলা পানি আর শ্যাওলা গড়িয়ে পড়ছে। জিনিসটা তার কান পর্যন্ত চেরা মুখটা হাঁ করল। মুখের ভেতর করাতের মতো তীক্ষ্ণ কালো দাঁত। তারপর অবিকল কদ্দুসের গলায় কিন্তু একটা অমানুষিক ঘরঘরে শব্দে বলে উঠল, ডাক্তার সাহেব, ব্যথা তো আমার বউয়ের পেটে না, ব্যথা তো এই হানে। বলেই জিনিসটা তার কালো চাদরটা সরিয়ে দিল। রতন সাহেব দেখলেন লোকটার গলা থেকে বুক পর্যন্ত একটা বিশাল কোপের দাগ। সেখান থেকে কালো রক্ত আর পানি গলগল করে বের হচ্ছে। রতন সাহেব আর দাঁড়াতে পারলেন না। হাতের টর্চ, ছাতা, ব্যাগ সব ছুঁড়ে ফেলে দিয়ে তিনি এক মরণপণ চিৎকার দিলেন। পেছন ঘুরে তিনি পাগলের মতো দৌড়াতে শুরু করলেন। অন্ধকারের ভেতর কাদার মধ্যে আছাড় খেয়ে পড়ছেন, আবার উঠছেন, আর পেছন থেকে শুনতে পাচ্ছেন একটা স্যাঁতস্যাঁতে প্যাচপ্যাচে শব্দ। জিনিসটা শূন্যে ভাসতে ভাসতে তার পিছু নিয়েছে, আর সমানে কদ্দুসের গলায় একটানা ডেকে চলেছে, ডাক্তার সাহেব, কই যান? আমারে ওষুধ দিয়ে যান। রতন সাহেব দৌড়াতে দৌড়াতে গ্রামের প্রথম বাড়িটার দরজায় আছড়ে পড়ে জ্ঞান হারান। পরের দিন সকালে রতন সাহেবের যখন জ্ঞান ফেরে, তিনি দেখেন তার চারপাশে গ্রামের মানুষের ভিড়, আর তার শরীর জ্বরে পুড়ে যাচ্ছে। তিনি কাঁপা কাঁপা গলায় রাতের সব ঘটনা গ্রামের মুরব্বীদের খুলে বলেন। তার কথা শুনে পুরো বাড়িতে পিন পতন নীরবতা নেমে আসে। গ্রামের একজন বয়স্ক মানুষ দীর্ঘশ্বাস ফেলে রতন সাহেবের হাত চেপে ধরেন। তিনি বলেন, ডাক্তার, আল্লাহ তোমারে কাল রাইতে ফিরায়া দিছে। তুমি জানো না, গতকাল দুপুরের দিকে নদীতে জাল ফেলতে গিয়া কদ্দুসের নৌকা ডুবে যায়, তারে আর পাওন যায় নাই। কিন্তু আজ ভোরে ওই শ্মশান ঘাটের বটগাছের শেকড়ের লগে কদ্দুসের লাশ আটকানো অবস্থায় পাওন গেছে। নৌকার বৈঠার গুতোয় তার বুক থাইকা গলা পর্যন্ত কাইটা ফালা ফালা হয়ে গেছিল। লাশটা পানিতে ফুল্লা নীল হইয়া আসিল। গ্রামের সেই মুরব্বীর কথা শুনে রতন সাহেব ভাবতে লাগলেন, রাতে দরজায় যে কড়া নেড়েছিল সে তাহলে কে? গ্রামের বয়স্করা বলেন, পানিতে ডুবে অপঘাতে মৃত্যু হলে আত্মা নাকি সহজে শান্তি পায় না। তারা তাদের পরিচিত মানুষের কাছে সাহায্য চাইতে আসে। তাহলে সে কি সেই মৃত কদ্দুস মিয়ার আত্মা ছিল, নাকি অন্য কিছু? এই বলে তিনি তার ঘটনাটি শেষ করেছেন। আজকের এই ঘটনাটি আপনাদের কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে আমাদের জানাতে ভুলবেন না। ঘটনাটি যদি ভালো লেগে থাকে তবে লিঙ্কটি আপনার বন্ধু এবং পরিচিত জনদের সাথে শেয়ার করার অনুরোধ রইল। চলুন আমরা চলে যাই আমাদের পরবর্তী ঘটনায়। ভয়.com ভয়ের জগতে আপনাকে স্বাগতম। ওয়েলকাম ব্যাক। আপনাদের আবারও স্বাগত ভয়.com ইউটিউব চ্যানেলে। আপনাদের কাছে যদি কোনো ঘটনা থাকে তাহলে আমাদেরকে লিখে পাঠাতে পারেন এই অ্যাড্রেসে voy.com.story@gmail.com এ। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা বন্ধুরা, আমি মুশিউর বলছি চুয়াডাঙ্গা থেকে। আজ আমি আপনাদের যে ঘটনাটি শোনাব সেটি আমারই এক আত্মীয়ের সাথে ঘটা। ঘটনাটি ঘটেছিল 2014 সালের মাঝামাঝি সময়ে আমাদের গ্রামের পাশের এক বিলের ধারে।
আমি গ্রামের নাম উল্লেখ করছি না। আমাদের গ্রামটা চুয়াডাঙ্গার বেশ ভেতরের দিকে। গ্রামের একপাশে বিশাল বড় একটা বিল, নাম পদ্মাপুকুর বিল। বর্ষাকালে এই বিলটা সাগরের মতো রূপ নেয়, আর শীতকালে পানি শুকিয়ে গেলে বিলের মাঝখানে বিশাল বিশাল কচুরিপানার স্তূপ তৈরি হয়। বিলের গা ঘেঁষে বড় একটা জঙ্গল। গ্রামের মুরব্বীদের মুখে এই বিল নিয়ে অনেক লোমহর্ষক ঘটনা শুনেছি। সূর্যাস্তের পর এই বিলের ধারে কাছে যাওয়া তো দূরের কথা, ওই পথ দিয়ে কেউ হাঁটেও না। আমার সেই আত্মীয় নাম রফিকুল, সম্পর্কে সে আমার মামাতো ভাই। রফিকুলের খুব মাছ ধরার নেশা ছিল। জাল দিয়ে রাতের বেলা মাছ ধরতে সে প্রায়ই একা বেরিয়ে পড়ত। ঘটনার দিন ছিল অমাবস্যার রাত। আকাশে একটা তারার আলোও নেই। চারপাশ ঘুটঘুটে অন্ধকার আর গুমোট গরম। রাত তখন প্রায় 11টা। রফিকুল ভাই তার জাল আর একটা হারিকেন নিয়ে বাড়ি থেকে বের হয়। তার লক্ষ্য সেই পদ্মাপুকুর বিলের দক্ষিণ পাশ, যেখানে পানি একটু বেশি থাকে আর বড় শোল গজার মাছ পাওয়া যায়। বোঝার সুবিধার্থে এর পরের ঘটনা আমি রফিকুল ভাইয়ের ভাষাতেই বলছি। বলছেন রফিকুল ভাই। বাড়ি থেকে বের হয়ে প্রায় আধ ঘন্টা হাঁটার পর আমি বিলের পাড়ে পৌঁছাই। চারপাশ একদম নিস্তব্ধ, শুধু ব্যাঙের ডাক আর কচুরিপানার ভেতর দিয়ে বাতাসের শোঁ শোঁ শব্দ। আমি বিলের পাড় ঘেঁষে একটা সুবিধামতো জায়গা খুঁজতে থাকি জাল ফেলার জন্য। হঠাৎ আমি খেয়াল করি বিলের ধারের ঘন জঙ্গলের ভেতর একটা আবঝা আলো জ্বলছে। আলোটা অনেকটা জোনাকি পোকার মতো, কিন্তু আকারে বেশ বড় আর নীলচে রঙের। আমি ভাবলাম হয়তো অন্য কোনো জেলে হারিকেন নিয়ে মাছ ধরছে। আমি একটু জোরে ডাক দিলাম, কেডারে ওইখানে? কোনো উত্তর এলো না। শুধু নীলচে আলোটা একবার দপ করে নিভে গিয়ে আবার জ্বলে উঠল। ব্যাপারটা আমি পাত্তা না দিয়ে আবার নিজের কাজে মন দিলাম। আমি জাল গুছিয়ে পানিতে ছুঁড়ে মারি। জালটা পানিতে পড়ার সাথে সাথে ছপাস করে একটা ভারী শব্দ হলো, কিন্তু শব্দটা জালের ছিল না। আমি স্পষ্ট দেখতে পেলাম জঙ্গলের ঠিক যেখানে আলোটা জ্বলছিল সেখান থেকে কেউ একজন পানিতে লাফ দিয়েছে। আমি কান খাড়া করে রইলাম। কিছুক্ষণ পর আমার মনে হলো পানি ভেঙে কেউ আমার দিকেই এগিয়ে আসছে। শব্দটা শুনে আমার বুকটা একটু কেঁপে উঠল। এত রাতে কে হতে পারে? আমি হারিকেনের আলোটা একটু বাড়িয়ে পানির দিকে ধরলাম। আলো খুব বেশি ছিল না, কিন্তু সেই আবঝা আলোতেই আমি যা দেখলাম তাতে আমার রক্ত হিম হয়ে গেল। পানির নিচ থেকে একটা অবয়ব ধীরে ধীরে ওপরে উঠে আসছে। অবয়বটার গায়ে কোনো কাপড় নেই, পুরো শরীরটা কাদা মাখা আর শ্যাওলায় ঢাকা। কিন্তু সবচেয়ে ভয়াবহ ছিল তার মুখটা। মুখ বলতে কোনো নির্দিষ্ট কোনো আকার ছিল না, বরং মনে হচ্ছিল কেউ যেন মানুষের চামড়া দিয়ে একটা মুখোশ বানিয়ে পড়ে আছে, আর সেই মুখোশের চোখ দুটো দিয়ে নীলচে আলো ছিটকেরে বের হচ্ছে। আমি চিৎকার দিয়ে পেছাতে চাইলাম, কিন্তু পা দুটো যেন মাটির সাথে গেঁথে গিয়েছে। আমার মুখ দিয়ে কোনো শব্দ বের হচ্ছিল না। আমি এক চুলও নড়তে পারছিলাম না। অবয়বটা এবার পানি থেকে পুরোপুরি উঠে এলো। তার হাত দুটো অস্বাভাবিক লম্বা, আর আঙুলগুলোর মাথায় বড় বড় ধারালো নখ। সে তার সেই অদ্ভুত নীলচে চোখ দুটো দিয়ে আমার দিকে এক দৃষ্টে তাকিয়ে রইল। হঠাৎ অবয়বটার গলা থেকে একটা ঘড়ঘড়ে আওয়াজ বের হলো। আওয়াজটা অনেকটা একাধিক মানুষের গোঙানির মতো। মাছ, তুই আমার মাছ নিতে আইসিস, আমার মাছ কেউ নিতে পারবে না। কথাটা বলার সাথে সাথেই সে তার লম্বা হাতটা বাড়িয়ে আমার দিকে তেড়ে এলো। এরপর আমার আর কিছু মনে নেই। যখন আমার জ্ঞান ফিরে তখন সকাল হয়ে গেছে। গ্রামের কয়েকজন লোক বিলের পাড় দিয়ে যাওয়ার সময় আমাকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে। আমাকে যখন বাড়িতে আনা হয় গায়ে তখন প্রচণ্ড জ্বর আমার। বাবা গ্রামের এক বয়স্ক হুজুরকে ডেকে আনে। হুজুর আমাকে দেখে অনেকক্ষণ চুপ করে রইলেন। তারপর বললেন, ওর ওপর বিলের কোনো খারাপ জিনের নজর পড়েছিল, তবে সমস্যা নেই, আমি একটা তাবিজ দিচ্ছি। তাবিজটা 6 মাস পড়ে থাকতে হবে, আর ওই বিলের ধারে পাশে যাওয়া যাবে না। তারপর হুজুর কিছু সূরা পড়ে আমার গায়ে ফুঁ দিয়ে হাতে একটা তাবিজ পরিয়ে দেয়। এরপর থেকে আমি আর কখনো ওই বিলের আশেপাশেও যাইনি। এই বলে তিনি তার ঘটনা শেষ করেছেন। ঘটনাটি আপনাদের কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে লিঙ্কটি শেয়ার করুন আপনার বন্ধু বান্ধব এবং পরিচিতদের সাথে। এমন আরও ঘটনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমাদের সাথে ঘটনা শেয়ার করতে চাইলে মেইল করুন bhoy.com.story@gmail.com-এ।
আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। ভয়.com ভয়ের জগতে আপনাকে স্বাগতম। ওয়েলকাম ব্যাক। আপনারা শুনছেন ভয়.com। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ছি। ভয়.com-এর সকল শ্রোতা বন্ধুদের আমার সালাম। আসসালামু আলাইকুম। আমি তারেক বলছি বগুড়া থেকে। আমরা গ্রাম বাংলার মেঠো পথ আর শীতের রাতের কুয়াশা নিয়ে তো অনেক ঘটনাই শুনে থাকি, কিন্তু রাতের অন্ধকারে নির্জন রাস্তায় অচেনা কাউকে সাহায্য করাটা যে নিজের জীবনের জন্য কতটা ভয়ঙ্কর হতে পারে সেটা আমি হাড়ে হাড়ে টের পেয়েছি। ঘটনাটা পুরোপুরি বাস্তব এবং সত্য একটি ঘটনা, যা আমার নিজের সাথেই ঘটেছে। এই ঘটনার কথা মনে পড়লে আজও আমার গা শিউরে ওঠে। ঘটনাটা ঘটেছিল আজ থেকে প্রায় ৮ বছর আগে, ২০১৭ সালের ডিসেম্বরের একটা কনকনে শীতের রাতে। কথা না বালিয়ে ঘটনায় প্রবেশ করি। আমার গ্রাম বগুড়ার মহাস্থানগড় থেকে বেশ ভেতরের দিকে। গ্রামের একপাশে বিশাল করতোয়া নদী আর অন্য পাশে মাইলের পর মাইল ফসলের মাঠ। সেদিন ছিল আমাদের পাশের গ্রামের পীরের মাজারের বাৎসরিক ওয়াজ মাহফিল। আমি এবং আমার কয়েকজন বন্ধু মিলে ওয়াজ শুনতে গিয়েছিলাম। ওয়াজ শেষ হতে হতে রাত প্রায় ১টা বেজে যায়। আমার বন্ধুদের বাড়ি আমার বাড়ির উল্টো দিকে হওয়ায় তাদের বিদায় দিয়ে আমাকে একাই গ্রামের পথ ধরে বাড়ির উদ্দেশ্যে রওনা দিতে হয়। আমার সাথে ছিল একটা ৩ ব্যাটারির সিলভারের টর্চ লাইট আর বাহন বলতে পুরনো একটা সাইকেল। ডিসেম্বর মাস, প্রচণ্ড শীত আর এমন ঘন কুয়াশা যে টর্চের আলো ৫ হাত দূরে গিয়েই মিলিয়ে যাচ্ছে। আমার গ্রামের রাস্তাটা ছিল ফসলের মাঠের মাঝখান দিয়ে যাওয়া একটা কাঁচা মাটির রাস্তা। রাস্তার ঠিক মাঝামাঝি জায়গায় একটা পুরনো গোরস্থান আর ভাঙা একটা কালভার্ট। আমি সাইকেল চালাচ্ছি। চারপাশ এতটাই নিস্তব্ধ যে শুধু আমার সাইকেলের চেইনের শব্দ ছাড়া আর কিছুই শোনা যাচ্ছে না। ভাঙা কালভার্টটার কাছাকাছি আসতেই আমার সাইকেলের চেইনটা হঠাৎ করে পড়ে গেল। আমি বাধ্য হয়ে সাইকেল থামালাম। টর্চ জ্বালিয়ে চেইনটা ঠিক করছি। এমন সময় আমার ঠিক পেছন থেকে বয়স্ক একটা নারীর গলা ভেসে এলো, বাবা, আমারে একটু সামনের বটতলা পর্যন্ত আগায় দিবা, শীতে আমার হাত পা জমে আসতেছে। আমি চমকে উঠে পেছনে তাকালাম। কুয়াশার ভেতর দিয়ে দেখলাম একটা বয়স্ক মহিলা দাঁড়িয়ে আছে। মহিলাটার পরনে একটা পুরনো ময়লা সাদা শাড়ি, শাড়ির আঁচল দিয়ে মুখটা ঢাকা। এত রাতে গোরস্থানের কাছে একজন বয়স্ক মহিলাকে দেখে আমার একটু ভয় লাগলেও পরক্ষণেই মায়া হলো। ভাবলাম হয়তো মাহফিল থেকে ফিরছিলেন। আমি বললাম, আচ্ছা চাচি, আপনি সাইকেলের পেছনে বসেন, সাবধানে বসবেন, রাস্তা কিন্তু ভাঙাচোরা। মহিলা কোনো কথা না বলে আমার সাইকেলের কেরিয়ারে এসে বসল। আমি সাইকেলে প্যাডেল মারতে শুরু করলাম। প্রথম প্যাডেলটা মারতেই আমি বুঝতে পারলাম সাইকেলটা অস্বাভাবিক ভারী হয়ে গেছে। মনে হলো যেন পেছনে কোনো মানুষ নয়, ২-৩ বস্তা সিমেন্ট কেউ চাপিয়ে দিয়েছে। আমি শরীরের পুরো শক্তি দিয়ে প্যাডেল মারছিলাম। কিছু দূর যাওয়ার পর আমার নাকে একটা তীব্র দুর্গন্ধ এলো। মরা কোনো পশুর উৎকট একটা বোটকা গন্ধ। মনে হলো যেন গন্ধটা যেন আমার সাইকেলের পেছন থেকেই আসছিল। এর কয়েক সেকেন্ড পরই আমি আমার ঠিক কানের কাছে একটা অদ্ভুত শব্দ শুনতে পেলাম, যেন কেউ হাড় চিবোচ্ছে। আমি সাইকেল চালানো অবস্থাতেই ঘাড় না ঘুরিয়ে জিজ্ঞেস করলাম, চাচি, কি খান এরকম শব্দ করে? মহিলাটি কোনো উত্তর দিল না। চেবানোর শব্দটা আরও বেড়ে গেল আর তার সাথে শুনতে পেলাম একটা ঘরে ভারী নিঃশ্বাসের শব্দ। আমার বুকের ভেতরটা ধক করে উঠল। আমার সাইকেলের হ্যান্ডেলে একটা ছোট্ট আয়না লাগানো ছিল। আমি সেই আয়নাটার দিকে তাকালাম। কুয়াশার ভেতর আবছা আলোয় আয়নায় আমি যা দেখলাম তা কোনো দিন ভোলার নয়। সাইকেলের পেছনে কোনো বয়স্ক মহিলা বসেছিল না। সেখানে সাদা কাপড় পরা একটা বিকৃত দানবীয় অবয়ব বসে আছে। অবয়বটার মাথায় কোনো চুল নেই, শুধু ফ্যাকাশে চামড়া।
চোখ দুটো পুরো সাদা, কোনো মণি নেই, আর ঠোঁট একদম কান পর্যন্ত চেরা। হাতগুলো অস্বাভাবিক লম্বা, ফ্যাকাশে, আর সেই হাতে ধরা একটা অর্ধ খাওয়া রক্তাক্ত পা। পাটা কোনো কুকুরের নাকি মানুষের সেটা বোঝার মতো অবস্থা আমার ছিল না। আমি দেখলাম অবয়বটা সেই পা থেকে কাঁচা মাংস আর হাড় দাঁত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে, আর টপ টপ করে তাজা রক্ত আমার সাইকেলের মাডগার্ডে পড়ছে। তারপর আয়নার ভেতর দিয়েই আমার সাথে অবয়বটার চোখাচোখি হলো। আমাকে দেখা মাত্রই অবয়বটা খাওয়া থামিয়ে দিল। তার সেই কানচেরা রক্তাক্ত মুখটা ধীরে ধীরে একটা বীভৎস হাসিতে চওড়া হলো। এরপর সে তার লম্বা গলাটা সাপের মতো বাঁকিয়ে একদম আমার ডান কাঁধের ওপর দিয়ে মুখটা সামনে নিয়ে এলো। পচা মাংসের দুর্গন্ধে আমার দম বন্ধ হয়ে আসছিল। তার সেই সাদা চোখ দুটো আমার দিকে তাকিয়ে আছে। এরপর একটা পুরুষ আর মহিলার মিশ্রিত কণ্ঠে আমার কানের কাছে ফিসফিস করে বলে উঠল, তোর ঘাড়ের হাড়গুলাও তো অনেক নরম রে, একটা কামড় দিই। কথাটা বলার সাথে সাথেই অবয়বটা তার বরফের মতো ঠান্ডা, রক্তাক্ত হাত দিয়ে আমার ডান কাঁধটা প্রচণ্ড জোরে খামচে ধরল। তার বড় বড় নখগুলো আমার জ্যাকেট ভেদ করে চামড়ার ভেতরে ঢুকে যাচ্ছিল। আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না। চলন্ত সাইকেল থেকে আমি সোজা রাস্তার ধারে একটা ধান খেতে ছিটকে পড়লাম। পড়ার সময় শুধু দেখলাম সাইকেলটা পাশের একটা গাছের সাথে বাড়ি খেয়ে ছিটকে গেল, আর সেই সাদা অবয়বটা ধীরে ধীরে গোরস্থানের অন্ধকারের ভেতর মিলিয়ে যাচ্ছে। এরপর আমার আর কিছুই মনে নেই। সকালে গ্রামের কৃষকরা মাঠে কাজ করতে যাওয়ার সময় আমাকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে বাড়ি দিয়ে আসে। টানা 7 দিন আমি বিছানা থেকে উঠতে পারিনি। প্রচণ্ড জ্বর নিয়ে 7 দিন বিছানায় পড়েছিলাম। আর আমার ডান কাঁধে যেখানে ওই অবয়বটা খামচে ধরেছিল, সেখানে 5 আঙুলের কালো কালশিটে দাগ পড়ে গিয়েছিল। আমি এরপর থেকে রাতের বেলা কোনোদিন ওই পথে একা যাইনি। এই ছিল আমার সাথে ঘটে যাওয়া একটা ভয়ঙ্কর বিভীষিকাময় ঘটনা। এই বলে তিনি তার ঘটনা শেষ করেছেন। ঘটনাটি আপনাদের কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে লিঙ্কটি শেয়ার করুন আপনার বন্ধু বান্ধব এবং পরিচিতদের সাথে। এমন আরও ঘটনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমাদের সাথে ঘটনা শেয়ার করতে চাইলে মেইল করুন bhoy.com.story@gmail.com-এ।